ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় তার ফুরফুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর ধকল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুবকে বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজে অবাক হয়, ধ্রুব তার সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে এক দণ্ড দেরি হলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে। মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব এই শালুককে। তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের, বাড়ির জন্য কান্না পায়। সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকের স্কুলে টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুবর থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে। শালুকের ভীষণ খারাপ লাগে সব কাজ ধ্রুব একা করে বলে। তাই শালুকের জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে দিল, শালুক তাওয়ায় করে রুটি সেঁকে নিল। এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজে বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সবসময় যেখানে রান্নাঘরের চৌহদ্দির মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাবান্নার কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আর চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করল, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহিরে থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলে ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50 এর উপরে পাবে। এবার এসএসসিতে শালুকের সেই ভরসা আছে নিজের উপর। শালুক বাংলা নৈর্ব্যক্তিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, শালুককেও বাড়িতে যেতে দিবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না মনে পড়লেই শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনেই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায় নারী কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে লাগলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করেই কাঁচের কোনো কিছু পড়ে ভেঙে যাবার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরও জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারল না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নক হতে ভেতরে মারার শব্দ, নারীকণ্ঠের গোগানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামল না। ঘেমে নেয়ে একাকার হয়ে একজন বছর 34-35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করল, কি চায়, কে আপনি? শালুক ঢোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি।
লোকটা আবারও জিজ্ঞেস করলো, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো, লোকটা এভাবে কথা বলছে কেন তার সাথে? কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম, এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ দুঃখভাবে বলল, দূর বেটি, যান এখান থেকে। আমার মাইয়া কাঁদতেছে, আমি বুঝবো, আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম, মায়ের চাইতে মাসির দরদ যেন বেশি। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভেতরে মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। ধমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেড়ে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তা করমু। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি, আমি সোজা পুলিশে খবর দিব। 14 শিকের ভাত খাবেন, যখন বুঝবেন যে নারী নির্যাতনের আসল মজা। লোকটা হাঁ করে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজেদের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না, কি হয়েছে বল? শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট একটা বাচ্চাও আছে, মনে হয় জানেন। আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরও খারাপ ব্যবহার করতো। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনিও ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপরে এনে রাখল। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক, আমার বুকে তুইও তেমনি নিরাপদে থাকবি শালুক। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দিই, তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচব বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বাসার সব ময়লা বাহিরের ঝুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সব কিছু ভালো করে দেখে দুজনে বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর পৌঁছায়। ট্রেন এলো বিকেল 5:30টায়। শালুক বসলো জানালার পাশে। বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলেছে শালুককে দিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই, ধ্রুবরও নিজের চাকরি, 3টে টিউশনি, এতদিন মিস করতে পারবে না সে। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5-6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে নিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, শালুককেও খাওয়ালো। ঝিকঝিক শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। ধ্রুবর গায়ে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল,
এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভেতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখল। তারপর বলল, আমি প্রমিস করছি শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজনে একসাথে থাকবো। আরেক স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। তারপর রিকশায় উঠে বসলো। শালুকের 2 চোখে রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও পাশ ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখল সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করে। নিচে চেঁচামেচি শুনে আদনান এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না, এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারত না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়িতে আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা ও বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এই বাড়ির মেয়ে না, এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারো সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আমি আসি। কেউ কোনো অনুরোধ করতে পারল না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসায় কাঁদছে না। সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করতে না পারায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সব কিছুতেই তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল। অসহ্য লাগছে তার সব কিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামলে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে, সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না, কেননা সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না।
বিছানায় পিঠ লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে, এত কাঁদতে হবে না এবার, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিন ভরে কথা বলিও, এখন ঘুমিয়ে যাও, সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নিবে, সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার, অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা, অন্যের থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই শালুক, নিজে যা পারবে তাই দিবে, তাতে করে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে আমার তা খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞেস করল, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক, আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি, আমার জন্য চিন্তা করো না, বাড়িতে গেছো সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক, এখন খুশি তো? শালুক আস্তে আস্তে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো, আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতেই শাপলা জিজ্ঞেস করল, ধ্রুব ভাই কেমন রে শালুক, খুব রাগী না? তোকে খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা, কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই, আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞেস করল, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা, ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না, উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভেতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। সেও তো ধ্রুব ভাইকে ভালোবাসতো। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতেই। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে এসব ভাবাও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজে জানতো, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলেনি, যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না। তবে ছোট বোনটা ভালো আছে এটাই তো অনেক, বেহা এমন কেন অন্য কিছু চিন্তা করছে। হঠাৎ করে মনে হতেই শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোনো মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেলল এবার শব্দ করেই। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার কি জানিস, সেই কেশবতী অন্য কেউ না, আমি ছিলাম, অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে শাপলা। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাইরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই প্রাণচঞ্চল হাসি, যেই হাসিতে আফিম মেশানো থাকে, যেই হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে, অথচ আজ শালুক অন্য কারোর জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলা হলো না শালুক, আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতেই শালুকের হাসি থেমে গেল, মুখ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা,
2 থাপ্পড় দিয়ে যায়নি যে এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা অবস্থা, সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ, যে নিজের কাজিনের সাথে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আশা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতেই শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের মতো এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতি দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুব ভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুব ভাই তো উঠে ভোর রাতে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফেরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস, কি শান্তি রে, বরের হাতের রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হয়ে শুনে, একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একের অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরে নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে যেতে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক, আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচি বলিস, তোর মুখের চাচি ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুব ভাই, সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়। তোমাদের মতো করে আমার চুলের পেছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগে যে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা, আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না, ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে, আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুব ভাইয়ের ভীষণ প্রিয়। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুব ভাই করে বাসায়, আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসিনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনো কি সুন্দর ভাঁজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি, রাতেও ঘুমেছিল।
বলে শালুকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কী গলাগুলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক। আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেক দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখল পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে? শালুক নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগুতেই আদনান পিছু নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে পেরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথার ঠিক থাকে না? ইভটিজিং করতে চলে আসেন? আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়। এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি? আপনার উপর রাগ করার প্রশ্ন আসছে কেন তাহলে? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক। এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না হলো শুনে। কেমন সারা শরীর ঘিন ঘিন করে উঠেছে ওর আদনানের মুখে ভালোবাসার কথা শুনে। রাস্তার উপর একদলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দ যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই তাতে, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়েই জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, কিন্তু এখন আদনান যা শুরু করেছে তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক তুই জানিস না। কেউ বুঝবে না সেটা। শালুক হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছু নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পিছনে ফিরিয়ে কোমর চেপে ধরল। একটা বার আমার কথা শোন শালুক, তারপর আমার সাথে এরকম রাগ করিস। ধ্রুবর কারণেই আমাকে এসব করতে হয়েছে। আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে। তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনো দিন আমার সামনে আসারও চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস। আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনো দিন যদি আবারও আমার সাথে কথা বলারও চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি, পরের বার আর আমার হাতের থাপ্পড় না, তোকে শায়েস্তা করার জন্য আমার হাজব্যান্ড ধ্রুবই যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে শায়েস্তা করতে জানে। আর ধ্রুবর নামে একটা কথা বলারও চেষ্টা করবি না। ওর নাম উচ্চারণ করার যোগ্যতাও তোর নেই। শালুক আর থামল না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠাঁই দাঁড়িয়ে রইল সেখানে হতবিহ্বল হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে। সব কেমন অবিশ্বাস্য লাগছে আদনানের কাছে। এই কি সেই শালুক? নরম কোমল প্রাণ সেই শালুক কোথায় আজ? এ তো স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে তা কখনো ভেবেছে আদনান? ধ্রুবর জন্য আজ শালুকের হাতে থাপ্পড়ও খেতে হলো আদনানের। মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। আদিবা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন,
কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি, দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি ভাত বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের চোখের কয়েক ফোঁটা অশ্রুজল। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না। ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করেই শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়ছে? সেও কি শালুকের মতো বিরহে পুড়ছে? গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছে। শালুক এখনো সবগুলো ব্যাগ খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো উপরের এই জামাটা। শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে। ব্যাগ দুটো খুললে আরও অনেক কিছু দেখা যাবে। শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতেই আদনানের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পিছনে ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে। গায়ের রং আরও উজ্জ্বল হয়েছে। ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরও ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে। আদনান নিজেই তো এই সামান্য একটুতে দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তে লজ্জা পেল আদনান। নিজেকে নিজে সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব তখন খেতে বসেছে। শালুক জিজ্ঞেস করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল, আমার প্রিয় তরকারি দিয়েই খাচ্ছি শালুক। তুমি? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া। ধ্রুব হাসল। ধ্রুবর হাসির শব্দ হয় না, ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারল ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক? আমার 50% তুমি। তুমি খেলে আমার মন ভরে যাবে। সব কিছুতে পেট ভরতে হয় না, মন ভরলেই মানুষ যে সুখ পায় সেই সুখ পেট ভরে গেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছো, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। শালুক মলিন হাসল। তারপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারো থেকে দেখে লিখতে হয়নি, সবই কমন এসেছে। ধ্রুব খুশি হয়ে গেল শুনে। শুক্রিয়া আদায় করে বলল, আল্লাহ চাইতো যেন তোর সব পরীক্ষা এরকম ভালো হয়। শালুক বলল, আপনি যে হঠাৎ করেই আমাকে তুমি করে বলছেন, বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেলল। সে ইচ্ছে করেই শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবত হয়তো ওরা এখনও কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছা করছে না। ধ্রুব কল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করল। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে চাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে? শাপলা ঠিক করলো এসব ধ্রুব ভাইকে জানাবে, সে শালুকের অজান্তে। নয়তো আদনান পরে যদি আরও সমস্যা করে। ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা ধ্রুবকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে। রাগ উঠেছে সপ্তমে। অযথায় মাথা গরম হচ্ছে। এই শীতের দিনেও ধ্রুবর শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুব চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে নিজেকে শান্ত করার চেষ্টা করল ধ্রুব। এরকম অযথায় রাগের ফোঁস করার স্বভাব ধ্রুবর নেই। ধ্রুব মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তের অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলে মাটির দিকে তাকিয়ে থাকতে, তাহলে রাগ মাটি হয়ে যাবে। আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতে, তাতে রাগ পানি হয়ে যাবে।
এই বিশাল শপিং মলের দোতলার এই শোরুমের চৌহদ্দিতে কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতো কোনো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। 23-এ এসে ধ্রুব অনুভব করতে পারল তার রাগ কমেছে, তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে বুঝতে পারল না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। 2টা টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাবার সময় ধ্রুবর কেমন ইতস্তত বোধ হলো। এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুব। ফিন্যান্স আর অ্যাকাউন্টিং, 2 সাবজেক্ট। সপ্তাহে 3 দিন ফিন্যান্স, 3 দিন অ্যাকাউন্টিং, মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না। ধ্রুব বাসার বাইরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল, তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করল। তার ছাত্রী চেয়ারেই বসেছিল, যেন ধ্রুবর প্রতীক্ষা করছে বসে বসে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় রঙের খয়েরি লিপস্টিক, কানে নীল দুল পরেছে নীল জামার সাথে ম্যাচিং করে। ধ্রুব একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ধ্রুব প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপ নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যে আর্থিক অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম, আগে ওটা দেখাও। ধ্রুবর ছাত্রীর নাম নিশা। নিশা খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকান। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমার লেখাপড়ার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, পড়ালেখায় মন দাও। নিশা ফিসফিস করে বলল, মন তো স্যার আমার কাছে থাকে না, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার ভান করে রইল। নিশা আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমাকে অন্য রকম লাগছে, সেটা দেখতে পাবেন। ধ্রুব না তাকিয়ে বলল, কেন? তোমার কি আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো, তোমার অঙ্ক মিলেনি। কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছ। নিশা করুণ সুরে বলল, আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণীর ঘর আঁকল। তারপর নিশার দিকে খাতা এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যেই এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এটা বুঝান কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। ধ্রুবর ভীষণ রাগ হলো, ধমকে বলল, ফাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না, অন্য টিচার রাখতে। বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। নিশার কলিজায় দারুণভাবে লাগলো ধ্রুবর এই কথাগুলো। ধ্রুব কোনো কথাই বুঝছে না। নিশা তাকে ভালোবাসে, শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে। আর ধ্রুব কিনা নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ? নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল। শালুক তখন বাংলা 2য় পত্র বই নিয়ে বসেছে। ধ্রুবর কল পেয়ে অবাক হলো। এই সময় ধ্রুব তো কখনো কল দেয় না, আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর স্বরে বলল, কি করছো? খেয়েছো তুমি? শালুক জবাব দিল, পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞেস করলো, এই সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না, কারণ বাসায় গেলে তোমাকে দেখব। আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এজন্য কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখব বাসা ফাঁকা। শালুকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবর এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্ত করে দিচ্ছিল। ধ্রুব কল রেখে দিল। নিশা কান পেতে শুনল সবটা, তবুও ওর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এইসব ধ্রুবর প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ধ্রুব।
চুপচাপ নিশা অঙ্ক করে গেল। ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুঁপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে পেল না নিশার এই কান্নার কারণ কি। তবে এটুকু বুঝতে পারল এই টিউশনি ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না। আর এই ষোড়শীকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বইয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে সে ভাববে। বাকি সময়ে ধ্রুব আরও দুটো অঙ্ক করালো। নিশা একটা কথাও বলল না ধ্রুবর সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একটাবার হলেও জিজ্ঞেস করবে নিশাকে কেন চুপ করে আছে। কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ধ্রুবও প্রশ্ন করেনি। সময় শেষ হতেই ধ্রুব উঠে চলে গেল। পড়ার টেবিলেই নিশা কান্নায় ভেঙে পড়ল। নাকের জল চোখের জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা যা চেয়েছে তাই পেয়েছে। এই জন্য সব কিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সব সময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার। কেননা নিশার বাবা অনেক টাকার মালিক, তার একমাত্র উত্তরাধিকারী নিশা। তারপর নিশা বেশ সুন্দরী। সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে তা নিশার ভাবনাতে ছিল না কখনো। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলত। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংবোধ জন্ম নিল। সে ভেবেই নিল এরকমটাই হতে হবে। কিন্তু ধ্রুব অন্যদের চাইতে অন্য রকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসাবে নিশা যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা, লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে তার সবটাই আছে। নিশা কিছুতেই ধ্রুবর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো ধ্রুবর এই কাঠখোট্টা ব্যবহারে নিশা আরও প্রেমে পড়ে যাচ্ছে। অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। আজ আর রান্না করতে ইচ্ছে করে না। একা একা খেতে ইচ্ছে করে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। ধ্রুবর বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পুড়ে যাচ্ছে। কেন শালুক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে। আজ যে শালুক কাছে নেই, অথচ ধ্রুব এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালুক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে যাবে। শালুক খেতে বসে 2 লোকমা খেয়েছে, সেই সময় আদনান গেল ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারল আদনান ইচ্ছে করে এই সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব দেখানো কীভাবে সম্ভব হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুকও এরকম হয়ে গেছে? খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করলো। রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কী কী রেখেছে ব্যাগে এসব দেখবে। রুমে গিয়ে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গত রাত জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারা দিন খাটাখাটুনি শেষে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতেই ধ্রুব ঘুমিয়ে পড়ল। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12:15। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলেছে, এই সময় দরজায় টোকা পড়ল। শাপলা ভেবে শালুক দরজা খুলতেই দেখল আদনান দাঁড়িয়ে আছে। শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল।